বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পরম করুণাময়ের রহমতে আমিও ভালো আছি। আজকে আমি মোহাম্মদ মিলন হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, সৃষ্টি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে টেন্স, এবং অবশ্যই আজকে পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। পাস্ট টেন্স আমরা প্রেজেন্ট টেন্স আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। শাহরিয়া, তোমাকে একটু যদি জিজ্ঞাসা করি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, একটু বলবে কি? অনির্দিষ্টভাবে বর্তমানে কোনো কাজ করা হলে তাকে প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো বর্তমান কালে কোনো কাজ করাকে প্রেজেন্ট টেন্স বলে। এবং প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমরা পাস্ট টেন্সের কথা আলোচনা করি, তাহলে পাস্ট টেন্স অনুযায়ী পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে মোটামুটি আমাদের চার ধরনের টেন্স প্রত্যেকটারই পাই। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা পাবো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবই ঠিক থাকতেছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে প্রেজেন্ট লাগাই দিলে সেটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে, পাস্ট লাগাই দিলে সেটা পাস্টের সেন্স ধারণ করে, ফিউচার যদি আমরা তার সামনে যদি যুক্ত করি তাহলে ফিউচার টেন্স বলে গণ্য হচ্ছে। তাহলে এইভাবে আমরা মোট 12টি টেন্স পাই। তো অলরেডি যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি, তোমরা এখন বলতে পারো স্যার আমাদের সাথে তো মাত্র 2টি টেন্স আলোচনা হয়েছে, আর 2টি টেন্স মেয়েদের শাখায় আলোচনা করেছি, এবং এই ক্লাসগুলো তোমাদের কিন্তু গ্রুপে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে এগুলো প্রয়োজন বোধে সেগুলো অবশ্যই দেখে নিবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই স্যারদের সাথে চ্যাটিং করবে। হ্যাঁ, যে স্যার আমার এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনার বিষয় ছিল, অবশ্যই স্যার তোমাকে কিন্তু নক করবে এবং তোমাদের সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা যদি আমরা আলোচনা করতে চাই, হ্যাঁ, সমুদ্র পরবর্তীতে যুক্ত হয়েছে, তোমাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা অতীতকালে, তাহলে যেহেতু পাস্ট সেহেতু আমরা বলবো অতীতকালে কোনো কাজ ঘটেছিল, কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, তাহলে অতীতকালে অবশ্যই কোনো কাজ ঘটেছিল, স্বাভাবিকভাবেই কোনো কাজ যদি ঘটেছিল বা হয়েছিল বুঝায়, তাহলে আমরা তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। সমুদ্র, বলতে পারবা চিনার উপায়টা কি? বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে বলতে পারবা কি সমুদ্র? শাহরিয়ার বলতে পারবা? হ্যাঁ স্যার। বলো। বাংলা লাম লে লে ল। হ্যাঁ, ইয়া ছিল। হ্যাঁ, লাম লে এটাও ঠিক আছে। ইয়া ছিল, ইয়া ছিলেন। ইয়া ছিলে, তারপরে ইয়া ছিলাম, আর একটা হচ্ছে ইয়া ছিলেন, ইত্যাদি চিহ্ন যুক্ত থাকে। হ্যাঁ, লাম, ল, করলাম, করলেন, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় থাকতে পারে। এবারে গঠন, গঠন বলো তো। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, আর বাক্যটি নেগেটিভ হলে, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে কি হয় বলো তো? সাবজেক্টের পরে কি থাকে?
সাবজেক্টের পরে ডিড নট থাকে, তাই না? ডিড নট থাকে। আচ্ছা, আর বাক্যটি ইন্টারোগেটিভ হলে কি হয়? ডিড কোথায় থাকে বলো? আর বাক্যটি ইন্টারোগেটিভ হলে শাহরিয়ার কোথায় থাকে ডিড? স্যার বাক্যের প্রথমে। হ্যাঁ, ইন্টারোগেটিভ হলে ডিড বাক্যের প্রথমে বসে। এখানে আরেকটা কথা যদি আমরা বলি যে এক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যখনই ডিড থাকবে, সেটা নেগেটিভ হোক অথবা ইন্টারোগেটিভ হোক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিড ব্যবহার হওয়া মাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি ডিড ব্যবহার না হয় তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম যুক্ত হবে। আচ্ছা, প্রতীক ভালো আছো? প্রতীক, ইয়েস স্যার। আচ্ছা, তুমি কি বাবা এখানে বুঝতে পেরেছো যে এই যে যতটুকু লেখা আমি লিখলাম, গঠন, চিনার উপায়, এগুলোর মধ্যে কি কোনো প্রশ্ন আছে তোমার? অথবা স্যার এই জায়গায় একটু না স্যার। আরেকটু বুঝাই দিলে ভালো হতো। কারো কি কোনো মনের প্রশ্ন আছে? নাই? আচ্ছা, সমুদ্র, সমুদ্র শুনতে পাচ্ছ? আচ্ছা, সমুদ্র সমস্যা সম্ভবত, ও শুনতে পাচ্ছে কিন্তু ও হয়তো আমাদের কাছে বলার জন্য স্পিকার নাই, প্রবলেমে থাকতে পারে। আচ্ছা, তো এখন বিষয় হলো যে এই যে আমরা এখানে সংজ্ঞা আলোচনা করলাম, চেনার উপায় আলোচনা করলাম, গঠন আলোচনা করলাম, এরপর আমরা কি আলোচনা করতে পারি বলো? উদাহরণ। উদাহরণ, আমি যদি ক্যামেরাটা একটু নিচের দিক দেই তাহলে দেখো, আমরা যদি সরে গেল, আর ফুল দেখা যাচ্ছে না বোর্ড। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা দেখ, এবার 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 দেখা যাচ্ছে তাই না? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখন উদাহরণ অবশ্যই আমাকে উপরে মিশে দিতে হবে, তাছাড়া জায়গা নেই। বলো, তিনজন তিনটা উদাহরণ আমাকে বলো, কি কি উদাহরণ সেট করতে পারি যার মধ্যে ইয়া ছিল, ইয়া ছিলাম, ইয়া ছিলেন ইত্যাদি থাকবে, বলো তো। He was a teacher. He was a teacher. আই ওয়েন্ট টু স্কুল। এই বাংলায় বলো, বাংলায় আমি একটা লিখতেছি দেখো, তারপর তোমরা বলো। বাবা বাজারে গিয়েছিলেন। তাহলে এটা এই যে গিয়েছিলেন মানে অলরেডি উনি গিয়েছেন, পাস্ট টেন্স। বাবা বাজারে গিয়েছিলেন, তাহলে আর ইংলিশ কি হবে? আগে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বাবা, তার মানে বাবার ইংলিশ আবার ইংলিশে কি হয়? ফাদার, তাই না? তারপরে আমাকে কি করতে হবে? V2 মানে যাওয়া, যাওয়ার ইংলিশ কি? যাওয়ার ইংলিশ সি গো। গো, গো এর পাস্ট টেন্স কি? Went. ওয়েন্ট। তাহলে ওয়েন্ট। হ্যাঁ ওয়েন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে টু হয়। ফাদার ওয়েন্ট টু মার্কেট, অথবা মার্কেট। হ্যাঁ কেউ যদি বাজার বলো তাও হবে, সমস্যা নেই। ফাদার ওয়েন্ট টু বাজার অথবা মার্কেট। আচ্ছা, তারপরে আমি একটি কমলা খেয়েছিলাম না। তাহলে না মানে নেগেটিভ, তাহলে এটার কি আসবে? আমি একটি কমলা খেয়েছিলাম না, এটার কি আসতে পারে? তাহলে আমির ইংলিশ হচ্ছে আই। তাহলে এই যে এখানে বলেছি যে যদি বাক্যটি নেগেটিভ হয়, নেগেটিভ কিভাবে চিনবো? এখানে না আছে, না থাকার কারণে এটা নেগেটিভ। তাহলে আমি কি বলবো? যে সাবজেক্টের পরে ডিড নট, তাহলে আই ডিড নট। খাওয়ার ইংলিশ কি? খাওয়ার ইংলিশ ইট। এখানে কিন্তু এইট, এইট বলা যাবে না, কি কারণে? ডিড নট ব্যবহার হলে
ডিড নট ব্যবহার হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যার কারণে আমরা এটাই রাখবো, ইট। আই ডিড নট ইট অ্যান্ড অরেঞ্জ। and orange. অরেঞ্জ। এন হলো কেন, ইয়ে না হয় এন হলো কেন বলো তো? Orange, ও ভাওয়েল। ও ভাওয়েল, থ্যাংক ইউ। হ্যাঁ, ও ভাওয়েল। তাহলে ও যদি ভাওয়েল হয়, ভাওয়েলের পূর্বে সাধারণত এন হয়, আর কনসোনেন্টের পূর্বে সাধারণত ইয়ে হয়। আচ্ছা, তুমি কি গত রাতে একটি ভালো স্বপ্ন দেখেছিলে? কি ঘুমের মধ্যে তোমরা স্বপ্ন দেখো? Yes, sir. আচ্ছা, কম বেশি সবাই দেখে, তাই না? স্বপ্নটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সারাদিন যে কার্যকলাপগুলো করি, মনের ভিতরে যেটা লালন পালন করি। মনে করো জীবনে কোনোদিন আমি এরোপ্লেনে উঠিনি, এখন তোমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে আমার এরোপ্লেনে একটু উঠতে হবে। হ্যাঁ, যদি উঠতে পারতাম ভালো হতো। স্বপ্নের মধ্যে দেখছো যদি তুমি এরোপ্লেনে উড়ে বেড়াচ্ছ, হ্যাঁ, স্বপ্নটা যখন ভেঙে গেছে তখন মনে হচ্ছে যে আরে আরেকটু যদি দেখতাম তাহলে ভালোই হতো। এমনও হয় যে আকাশ থেকে প্যারাশুট নিয়ে নামতেছো, গা শিরশির শিরশির করে উঠতেছে নাকি? এরকম স্বপ্ন দেখেছো কেউ? যে আকাশ থেকে পড়ে যাচ্ছি, গা একদম মনে হচ্ছে পৃথিবীতে পড়ে যাচ্ছি, কেউ স্বপ্ন দেখেছো এরকম? দেখনি? আচ্ছা, কথা বলো না কেন, কি হয়েছে বলো তো? শীত শীত লেগে গেছে নাকি? ওকে, তো এখন কথা বলো না, ভালো কথা। আহ এই প্রিমো এইচ 8 কে? প্রিমো, বাবা নাম কি তোমার? স্যার জানি না। হ্যাঁ, তোমার নাম কি বলো তো, শুনতে পাইনি। আচ্ছা, এই সমুদ্র, সমুদ্র বলো, তুমি কি গত রাতে একটি ভালো স্বপ্ন দেখেছিলে? এটার ইংলিশ কি হবে? স্যার আমার মনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, কেউ এটা এটা ইংলিশ করতে পারবা? স্যার হ্যাঁ, এই লাস্ট নাইট কথাটা আমরা আগেও দিতে পারি, পরেও দিতে পারি। হ্যাঁ, লাস্ট নাইট ডিড ইউ, যেহেতু প্রশ্নবোধক সেহেতু ডিড নিলাম। স্বপ্ন দেখার ইংলিশ কিন্তু ড্রিম। ড্রিম। হ্যাঁ, ড্রিম মানে এটা নাউনও হয় ভার্বও হয়। যেমন আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, ওয়াটার নাউন। ওয়াটার ইজ লিকুইড, পানি হয় তরল, ওয়াটার নাউন। ওয়াটার ইজ কল্ড দ্য লাইফ, পানিকে জীবন, পানির অপর নাম। দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নাউন। কিন্তু আই ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে, আমি আমার গাছগুলোকে প্রত্যেকদিন পানি দিই, আই ওয়াটার, এটা কিন্তু ভার্ব। তো তেমনি এই ড্রিম নাউনও হতে পারে, ড্রিম আবার কিন্তু ভার্বও হতে পারে। স্বপ্ন দেখা, তাহলে দেখার ইংলিশ তো তার সি। তাহলে ডিড ইউ সি এ ড্রিম, আসলে সরাসরি যেটা আমরা দেখতে পাই সেটা আমরা সি বলি। হ্যাঁ, তো এখন স্বপ্ন দেখার ক্ষেত্রে যারা ইংরেজি রচনা করেছে, ইংরেজ মেনেরা, তারাই বলতেছে যে ড্রিম মানে স্বপ্ন দেখা। তাহলে লাস্ট নাইট ডিড ইউ ড্রিম এ গুড ড্রিম, ভালো স্বপ্ন, গুড ড্রিম। আচ্ছা, এখন আমি যদি এটা যদি আমি ইন্টারোগেটিভ না করে যদি আমি বলতাম গত রাতে আমি একটু ভালো স্বপ্ন দেখেছিলাম, তাহলে আই ড্রিমড, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যেত, ড্রিমড এ গুড ড্রিম। তাহলে মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ হলো। আর এবার আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম? এনি ওয়ান অফ ইউ? না স্যার। ওকে, তাহলে আমরা পরের ধাপে চলে যাই। আমরা এখন আলোচনার বিষয়বস্তুতে চলে যাব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, হ্যাঁ, তাহলে এটা বোর্ডটা যদি মিশাতে না হতো আমি কিন্তু
খুব সহজেই কিন্তু এটা শেষ করতে পারতাম, কিন্তু এক কথায় বারবার করে কিন্তু আমাকে লিখতে হচ্ছে, কারণ জায়গা এখানে ধরছে না। তো আমরা যদি সংজ্ঞা দেই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি রকম হতে পারে, কে বলবা একটু? হ্যাঁ স্যার। বলো। স্যার অতীতকালে কোনো কাজ চলছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সংজ্ঞা। পাস্ট মানে অতীত, অতীত মানে পাস্ট। তাহলে অতীত কালে কোনো কাজ ঘটিতেছিল, এর আগেরটাতে কিন্তু আমি বলেছি ঘটেছিল, ঘটিতেছিল বা বা চলিতেছিল। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা বলবো চলেছিল, চলিতেছিল। তে ছিল, তো কথাটা থাকলে কন্টিনিউয়াস, মনে রাখবা। অতীতকালে কোনো কাজ ঘটিতেছিল বা চলিতেছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে, টেন্স বলে। চেনার উপায়, চেনার উপায় কিন্তু আমি কিন্তু সংজ্ঞাতেই বলেছি, তাই না শাহরিয়ার? চেনার হ্যাঁ স্যার। উপায়, হ্যাঁ, বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? তেছিল, হ্যাঁ তেছিলে। হ্যাঁ, সুন্দর বলেছ। বাংলা ক্রিয়ার শেষে ওই যে একটু আগে বললাম তো কথাটা থাকবে, তে ছিল, তে ছিলে, হ্যাঁ, তারপরে তে ছিলাম। আর একটু যদি সম্মান দিয়ে কথা বলি তাহলে বলবো তে ছিলেন, ইত্যাদি চিহ্ন থাকে, ইত্যাদি চিহ্ন থাকে। আচ্ছা, তাহলে এই যে চিহ্নগুলো, তে ছিল, তে ছিল, আমি বাজারে যাইতেছিলাম, হ্যাঁ, সে আমাকে সাহায্য করিতেছিল, এই ধরনের কথাগুলোকে আমরা বলতেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন, গঠন শাহরিয়ার মোটামুটি পারতেছো তুমি, তুমি এগুলো ভালো করেছো। সাবজেক্ট প্লাস হ্যাঁ, মাহমুদুল হাসান, মাহমুদ হাসান, একটু বলো দেখি। হ্যাঁ, তুমি মনে হয় একটু পরে যোগদান করেছো আমাদের সাথে, লেট কেন বাবা? খেতে দেরি হয়েছে নাকি? আচ্ছা না স্যার, চুল কাটছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, এটার গঠন কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বলো তো? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আহ, গাড়ি খুব জোরে চালাই দিলা, সুন্দর। হ্যাঁ, যারা জানে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, এটাকে অক্সিলারি ভার্ব বলা হচ্ছে, ওয়াজ ওয়্যার। তারপরে ভার্বের সাথে আইএনজি, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কখনো কিন্তু পাস্ট বা পাস্ট পার্টিসিপলের সাথে আইএনজি না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট, এই তো। তাহলে দিস ইজ দ্য ব্যাকবোন অফ গ্রামার। হ্যাঁ, এই এই তোমার টেন্সটাকে ব্যাকবোন বলতেছি, মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড ছাড়া যেমন চলতে পারে না, তেমনি এই গ্রামারের তোমার যে টেন্স, টেন্স ছাড়া কিন্তু গ্রামার আমরা স্ট্রাকচার ঠিক করতে পারবো না, সেন্টেন্সের গাঁথুনি ঠিক রাখতে পারবো না। যেভাবে যেমন একটা ইটের গাঁথুনির উপরে আরেকটা ইট, একটা আরেকটা ইট দিয়ে দিয়ে যেমন মনে করা যায় অনেক উঁচু বিল্ডিং তৈরি করা যায়, তা গাঁথুনি যদি ঠিক না থাকে বিল্ডিং কিন্তু ধসে পড়ে যাবে। তো ঠিক এখানে টেন্সের গাঁথুনি দরকার, শক্ত গাঁথুনি দরকার। কি কারণে দরকার, কি তৈরি করতে দরকার? অবশ্যই ইংলিশে পাকাপোক্ত একটা ভিত্তি রচনার জন্য দরকার। তো তোমরা ইনশাল্লাহ অবশ্যই যখন বড় হবে তখন কিন্তু ইংলিশ সুন্দর করে শিখতে পারবে। কেননা এই যে সূর্য দেখে যেমন দিন চিনা যায়, তেমনি কিন্তু তোমাদের এই যে লেখাপড়ার ধরন দেখে তোমরা ভবিষ্যতে কি হবে, কি করবে সেটা কিন্তু চিনা যায়। আর আমাদের একটা স্যার বলতো আমাদেরকে, জানো, যে তুমি ইংলিশকে ছেড়ে দিলে ইংলিশ তোমাকে ছাড়বে না। হ্যাঁ, কথাটা কিন্তু সুন্দর একটা কথা, তুমি ইংলিশ ছেড়ে দিলে ইংলিশ তোমাকে ছাড়বে না, মানে প্রত্যেকটা ক্লাসে তোমার ইংলিশ আছে,
শুধুমাত্র তুমি যদি অনার্সে যাবা, অনার্সে যাওয়ার পরে স্পেসিফিক কোন একটা সাবজেক্ট পড়বা, তখন ইংলিশটা বাদ। কিন্তু তখনও ইংলিশ আছে। কি রকম? যে তোমার এখানে অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন ব্যাপারগুলো আছে, তখন ইংলিশে এটা করতে হয়। তুমি মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিং এ পড়বা, আর্কিটেকচার করবা, যেখানে যাই কেন না কেন তোমার ইংলিশ দরকার আছে। এবারে যদি তুমি ফরেন ট্যুর করতে যাও অথবা বিদেশে লেখাপড়া করতে যাও, তাহলে তোমার ইংলিশ দরকার আছে। তাহলে কেন, কি কারণে এই যে হাইকোর্টে কি কারণে আমরা ইংলিশ শিখবো না? দেখো, হাইকোর্টে যে রায় ঘোষণা হয় এখনো বাংলায় লেখা না, ইংলিশে রায় দিয়ে দেয়। এটা লেখা সহজ, তাই হ্যাঁ, ইংলিশ খুব কঠিন বিষয় না। অতএব ইংলিশকে ভালোবাসো, তাহলে দেখবা ইংলিশও তোমাকে ভালোবাসে। তাই বলে তুমি আবার বলছো কি স্যার আপনি আবার হিটলার হয়ে গেলেন নাকি? হ্যাঁ, বাংলা ভাষাকে বাদ দিয়ে আপনি ইংলিশের কথা বলছেন। হ্যাঁ, এটা কিন্তু বলিনি আমি, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অলরেডি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কিন্তু এটা ভুলবো না। এটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের মাধ্যমে যে লার্নিং যেটা আমরা শিখি, সেটা কখনো আমরা ভুলি না। এবং এই বাংলা ভাষা তুমি বলতে পারবে না আমি মায়ের কাছ থেকে কিছু শিখেছি, বাপের কাছে কিছু শিখেছি। হ্যাঁ, সবার কাছ থেকে কিন্তু এটা তোমার অর্জন। কিন্তু ইংলিশটাকে বলা হয় লার্নিং। এটা বই পুস্তক, সিনেমা দেখে, পেপার পড়ে, হ্যাঁ, তারপরে টিচারদের কাছে শুনে বিভিন্ন ভাবে তোমরা এটা শিক্ষা অর্জন করছো, এটা লার্নিং। এন্ড দ্যাটস ওয়াই এই লার্নিং প্রক্রিয়ায় ইংলিশটাকে আমি গুরুত্ব দিতে বলছি। কেননা পৃথিবীর যে কোনো দেশ তুমি ভ্রমণ করতে পারবে এই ইংলিশটা জেনে। এন্ড দ্যাটস ওয়াই প্লিজ, হ্যাঁ, বি অ্যাটেন্টিভ at the very beginning of your life, because you are in the early stage, and in this stage it is very important for you to learn English so that in your future classes you can do well. কারণ এই জিনিসগুলোই কিন্তু ফিউচার ক্লাসে আলোচনা হবে। এবার আমরা উদাহরণের দিকে যদি যাই, তাহলে আমরা বলি যে ছেলেগুলো মাঠে মাঠে ফুটবল খেলিতেছিল। তাহলে দেখো আমার এখানে কিন্তু ছেলেগুলো মাঠে, দুটাই নাউন, মাঠও নাউন ছেলেগুলো নাউন। হ্যাঁ, বা বিশেষ্য বলতে পারি। ফুটবল এটাও নাউন, খেলিতেছিল এটা ক্রিয়া বা কাজ। আমি এইভাবে যদি বলতে পারতাম দ্য বয়েজ ফিল্ড ফুটবল প্লেইং, তাহলে বাংলার সাথে কি মিলতেছে? দেখো এটাই কিন্তু ডিফারেন্স। একটা ভাষা থেকে আরেকটা ভাষার গাঁথুনি আলাদা। বাংলার গাঁথুনি হলো এরকম, ইংলিশের গাঁথুনি যায় কিন্তু আর মিলে না। এখানে আসে কি হয়, দা বয়েজ সাবজেক্ট নিতে হয়, তারপর আমাকে ওয়াজ ওয়ার নিতে হচ্ছে, বহু বচন হলে ওয়ার, তারপর মূল ভার্ব হচ্ছে প্লে, তার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, কোথায় খেলে এটা অবজেক্ট নিতে হবে, ইন দা ফিল্ড। দেখো এক একটার গাঁথুনি এক এক রকম, এক একটা বিল্ড আপ এক এক রকম। যেমন একটা বিল্ডিং এর স্ট্রাকচার আলাদা আলাদা হয়, তেমনি ভাষার স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা। তাহলে দ্য বয়েজ ওয়ার প্লেইং ইন দা ফিল্ড। আচ্ছা, আমি একটি ছবি আঁকিতেছিলাম না, আঁকিতেছিলাম না। বলো এর ইংলিশ কি হবে? তোমরা অবশ্যই পারবা এটা। আই হ্যাভ দ্য কনফিডেন্স অফ ইউ, হ্যাঁ, অন ইউ, হ্যাঁ, তোমাদের উপরে আমার কনফিডেন্স আছে, এটা অবশ্যই পারবা। বলো এনি ওয়ান অফ ইউ, এটা ইংলিশ স্ট্রাকচার বলো। মাহমুদ হাসান অথবা শাহরিয়ার, I wa- হ্যাঁ বলো। I was not drawing a picture. হ্যাঁ, এই তো, আই ওয়াজ নট ড্রয়িং এ পিকচার। হ্যাঁ, আই ওয়াজ নট ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকিতেছিলাম না। আচ্ছা, তুমি কি একটি বই পড়িতেছিলে? হ্যাঁ, তাহলে এটা কি হবে? তুমি কি একটি বই পড়িতেছিলে, এটা কি বলবো বলো তো? নাম ধরে না বললে তোমরা বলতেছো না, ভালো তো, এটাও ভালো। স্যার তো হ্যাঁ
নাম ধরে বলতেছে। প্রতীক, প্রতীক বলো এটা কি হবে? Yes, sir. হ্যাঁ, এটা ইংলিশ ট্রান্সলেশন বলো। Reading a book. হ্যাঁ, where are you, where are you, where are you reading a book? তাহলে ইউ এর ক্ষেত্রে সবসময় ওয়ার হয়, একজনকে বুঝালে ওয়ার হয়, একের অধিককে বুঝালেও ওয়ার হয়। তাহলে অলরেডি দুইটি টেন্স তোমাদের সাথে আমি আলোচনা করলাম, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সংজ্ঞা, উদাহরণ, গঠন, চেনার উপায়, মানে চারটি, এক একটা টেন্সের চারটি করে ফরম্যাট রয়েছে। প্রথমে সংজ্ঞা কাকে বলে, তারপরে চেনার উপায়, বাংলাতে আমাকে চিনতে হবে যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য এর গঠন, এবং সর্বশেষ আমরা উদাহরণ। আমরা যখন কথা বলছি তখন কিন্তু এই যে বলছি, বলিতেছি, তার মানে এটা কোন টেন্সের মধ্যে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইভাবে কিন্তু প্রত্যেকটা কথা যদি বিশ্লেষণ করা হয়, মনে করো তুমি 10 মিনিট কোনো একটা মঞ্চে বক্তব্য দিলে, সেই বক্তব্যটা তুমি একা একাই আবার শুনছো পরবর্তীতে। যেমন আমি এই যে ক্লাসটা নিচ্ছি, সেই ক্লাসটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু আমি পরবর্তীতে আমি তুমি সবাই কিন্তু এটা যতবার ইচ্ছা দেখতে পারবো। তো এখন এর মধ্যে যে মিলন স্যার যে কথাগুলো বলছে, সেই কথাগুলো কোন কোন টেন্সের মধ্যে যাচ্ছে আমি একটু ভাগ করতে চাই। স্যারের 10টি সেন্টেন্স আমি ভাগ করব, তাহলে এর মধ্যে ফিউচারে যাচ্ছে না পাস্টে যাচ্ছে না প্রেজেন্টে যাচ্ছে, এটা তুমি ক্লাসিফিকেশন করতে পারবে তখনই যখন তুমি এই 12টি টেন্স ভালো করে জানবে। আর তুমি যদি টেন্সই ভালো না জানো, তাহলে স্যারের কথাগুলো কিভাবে তুমি বিশ্লেষণ করবে, তাই না? এই কারণে তোমরা কিন্তু আজকে উত্তর ভালো দিয়েছো, কেউ কেউ ভালো দিয়েছো, কেউ কেউ কথাই বলনি, যেমন সমুদ্র কথা বলনি। হ্যাঁ, শাহরিয়ার ভালো অ্যান্সার দিয়েছো, প্রতীক ভালো অ্যান্সার দিয়েছো। মুহিব, মুহিব তুমি কোনো কথাই বলনি, আমাকে শুনতে পাচ্ছ মুহিব? মাত্র অ্যাড হলাম কেবলই অ্যাড হচ্ছ, এত পরে কেন বাবা তুমি? স্যার, গোসল করতে দেরি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ক্লাসটা তুমি পরবর্তীতে আবার গ্রুপে দেখে নিও। হ্যাঁ, যেটুকু তুমি মিস করেছো এটা দেখে নিও। আচ্ছা, মাহমুদুল হাসান দুই একটি প্রশ্নের উত্তর দিয়েছো, তবে অবশ্যই আমি যখন প্রশ্ন করব তখন তোমাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন থাকবে যে স্যারের উত্তরটা আমি দিতে চাই, তোমাদের নাম ধরে আমাকে কেন বলতে হবে, তাই না? তোমরা তো মোটামুটি এটা সবাই জানো, আর এই টেন্স কিন্তু ক্লাস 4 থেকে তোমরা শিখে আসছো, যার কারণে এটা নতুন বা নিউ কোনো বিষয় না। হ্যাঁ, একটু চেষ্টা করলেই সব সময় পারা যাবে। আর তোমাদের তো একটু আগেই এর গুরুত্ব বলে দিলাম যে আসলে এটি জানা ছাড়া চলা মুশকিল হবে। তোমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, হ্যাঁ, উপরে ক্লাসে উঠছো, আস্তে আস্তে জানার পরিধিটা বাড়াতে হবে। এখন এটা যদি তোমার যদি পরিধি কমে যায়, উপরে ক্লাসে যেয়ে কিন্তু ভালো করতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু একদম চির শাশ্বত একটা কথা। তো তোমরা এখানে মোটামুটি আমার সাথে যুক্ত যারা হয়েছে তাদেরকে থ্যাংক ইউ জানাই, যে গুরুত্ব অনুধাবন করেছো যে এই ক্লাসটি আসলে দরকার আছে আমার। হ্যাঁ, তো আহ, অবশ্যই তোমাদের হোমওয়ার্ক আমি দিতাম, কিন্তু যেহেতু অ্যাসাইনমেন্ট চলছে, অ্যাসাইনমেন্টের কারণে আমরা দিতে পারছি না। অ্যাসাইনমেন্টে দু একটি কথা আমাকে না বললেই নয়। চতুর্থ অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তোমাদের আহ আছে হলো প্রিপজিশন, আর একটা আছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে কিন্তু এ বি সি ডি ই এফ এগুলো কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? এ বি সি ডি এগুলো দেওয়া নাই, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে মানে এ বি সি ডি এগুলো দেওয়ার প্রয়োজনও নাই। তোমরা ওই প্যাসেজটুকু তুলে ফেলবা, প্যাসেজ তোলার পরে নিচে আন্ডারলাইন দিয়ে দিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আর সাপ্তাহিকভাবে যে যখন নিয়ে যাচ্ছ সাপ্তাহিকভাবে দেওয়ার চেষ্টা করবে। মোট 6টি অ্যাসাইনমেন্ট তোমাদের হবে। পঞ্চমটাও কিন্তু আজ থেকে বিতরণ শুরু হয়েছে, শনিবার থেকে ফুললি আমরা দিব। যারা চতুর্থটা জমা দিচ্ছ তারা পঞ্চমটা পাচ্ছ, যারা তৃতীয়টা জমা দিচ্ছ তারা চতুর্থটা নিয়ে যাচ্ছ। তবে যারা এখনো তৃতীয় অ্যাসাইনমেন্টে আছো তারা কিন্তু একটু পিছনে আছো, তারা একটু হারি আপ, অবশ্যই একটু আহ লেখাপড়ায় জোর দাও এবং স্কুল থেকে এটা এসে সংগ্রহ করবে। তো সর্বশেষ যে কথা সেটি হচ্ছে যে আজকে আমরা এই পৃথিবীতে এসেছি, হ্যাঁ, এই পৃথিবীর স্বাদ গন্ধ সবকিছুই আমরা আস্বাদন করছি একমাত্র কাদের দ্বারা? আমাদের এই বাবা মা দ্বারা, তাই না? বাবা মা যদি না থাকতো আমরা কি পৃথিবীতে আসতে পারতাম? আসতে পারতাম না। প্রত্যেকটি সন্তানের বাবা মা রয়েছে, এই বাবা মা গুলো কিন্তু আমাদের কাছে অমূল্য সম্পদ। একটু চিন্তা করে দেখো, যদি বাবা না থাকে তাহলে আমার পরিবারটা কেমন হবে? অথবা বাবা আছে আমার মা নাই,
এই জন্য দেখো দুইটি এই ব্যক্তি আমাদের জীবনে কিন্তু বটবৃক্ষ হয়ে আছে। এই ব্যক্তিগুলোর সান্নিধ্যে 24 ঘন্টায় তোমরা থাকছো, আমাদের কাছে অবশ্যই 6 ঘন্টা 7 ঘন্টা করে থাকতে, যেহেতু আমাদের সান্নিধ্যে থেকে একটু তোমরা দূরে আছো, হ্যাঁ, কিন্তু বাবা মার কাছে আছো। এই বাবা মার সাথে থেকে পজিটিভলি বাবাদের সাথে মায়ের সাথে তোমরা থাকবে। অবশ্যই নেগেটিভ কোনো কথা বলবে না, রাগ দেখাবে না, হ্যাঁ, ক্ষোভ দেখাবে না। অবশ্যই তোমার বিপক্ষে যদি কোনো কথা চলে যায় যেটা তোমার অন্তরের সাথে মিল হচ্ছে না, তুমি মনে করবে যে আমি যদি আমার বাবার বয়সে থাকতাম তাহলে হয়তো বা আমিও এই কথাটাই বলতাম। অবশ্যই কোনো বাবা কোনো মা সন্তানের অমঙ্গল চায় না, হ্যাঁ, এটা সব সময় একটা অকৃত্রিম বন্ধু তারা। এই কারণে অবশ্যই অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি সহকারে দেখবে। আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, হ্যাঁ, সেই প্রত্যাশায় সবাইকে আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম। স্যার পাস্ট পারফেক্ট টেন্সের আসসালামু আফটার আলাইকুম। বিফোর নিয়মে, হ্যাঁ হ্যাঁ আফটার বিফোর নিয়মে দিতে হবে। হ্যাঁ, এটা পাস্ট পারফেক্ট এর যেটা মূল যেটার, আরেকটি রুল তুমি যদি ভয়েস করো তাহলে সেই ক্ষেত্রে বিফোর আফটার লাগবে না। আর টেন্সের আকারে যদি আলোচনা করি তাহলে অবশ্যই বিফোর আফটার দিয়ে আলোচনা করব। আর এটা অবশ্যই ঠিক আছে, হ্যাঁ, তোমাদের দুইটা আলোচনা হলো, মেয়েদের ক্লাসে ওই দুটো আলোচনা করব। ওই ভিডিও ক্লাস তোমাদের অবশ্যই গ্রুপে যাবে, গ্রুপে দেখে নিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, খোদা হাফেজ।